বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে। আজকের কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবি শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা। এতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকে অস্ত্রধারী কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। ডিবি কার্যালয়ে থাকার অভিজ্ঞতা জানালেন হাসনাত আব্দুল্লাহ। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। আজ বৃহস্পতিবার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডিবিতে 6 জন আমরা একসঙ্গে ছিলাম না। খাওয়ার সময় বা কনফারেন্সের সময় আমাদের দেখা হয়েছে, সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই। বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলবো। হাসনাত আব্দুল্লাহ বলেন, 6 জনকে 6 ভাবে ট্রিট করেছে। আমি এমনও শুনেছি যে ঝুলাইয়া পিটাইছে। এখন সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসাথে কথা বলবো। আর আমরা গত 7 থেকে 8 দিন দেশে কি হয়েছে কিছুই জানি না। ডিবি কার্যালয়ে 32 ঘন্টা অনশন করেছেন জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বোঝেনি তো 7 দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম, তারপর লাস্ট 32 ঘন্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেব। এদিকে কোটা সংস্কার আন্দোলন, প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি, যে জবাব দিল সরকার। জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গ্রেপ্তার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের নির্যাতন রোধ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষার সামরিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন। গত 23 জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লিখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার তুর্ককে চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষে সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে যে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার, নির্বিচার গ্রেপ্তার, আটক, নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। তারা এটাও জানতে পেরেছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠী সহিংস আক্রমণের শিকার হয়েছেন। সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আর্ম পুলিশ, বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন আরও ঝুঁকি তৈরি করে। তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে অবগত, যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্ববৃহৎ জনবল মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক। তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচার গ্রেপ্তার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে। ফলকার তুর্ক জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপে সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের চিঠির জবাব দিয়েছেন
পররাষ্ট্র সচিব। তিনি বলেন, 3 সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এ সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এ সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী সময়ে এ আন্দোলনে কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে, আর এ তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো। তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয় সংঘাত ও সহিংসতা উস্কানি দেয়। পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুতর বর্বরতার ঘটনা ঘটে। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় তৃতীয় পক্ষ ও আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করে। চিঠিতে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারকে পররাষ্ট্র সচিব বলেন, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত না হয়। তদন্তের আগে একপাক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন।